সাত সকালে আকাশের ফোনটা বেজে উঠল। ঘুম থেকে উঠে মুখ ধুয়ে আয়নার সামনে আকাশ নিজের চেহারাটা দেখতে দেখতে মাথা ঝাড়াচ্ছিল। খাট থেকে ফোনটা তুলে দেখল চক্রবর্তী মাসিমা। ও তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলো। হ্যালো মাসিমা, বলুন। তুমি আকাশ বলছো তো? গলাটা অন্যরকম লাগছে। হ্যাঁ মাসিমা, আমি আকাশই বলছি। আসলে একটু আগেই ঘুম থেকে উঠেছি তো, তাই গলাটা ভাল লাগছে হয়তো। বলুন মাসিমা, কি বলছেন? বাবা, আজকে আমাকে একটু ছেড়ে দিয়ে আসবে ট্যাক্সি করে? কোথায়? ওল্ড হোমে। সে কি? এই তো দুদিন আগে মেয়ের বাড়ি এলেন। মাসখানেক থাকার কথা শুনেছিলাম। না বাবা, একটু অসুবিধে আছে। আমি ব্যাগ গুছিয়ে রেখেছি। তুমি কখন আসতে পারবে? সে ঘন্টাখানেক পরেই যেতে পারবো, কিন্তু দুপুরের ভাত খেয়ে যেতে পারতেন। না না, আমি হোমে ফোন করে জানিয়ে দিয়েছি দুপুরে ওখানেই খাবো। ঠিক আছে মাসিমা, আমি 1.5-2 ঘন্টার মধ্যেই আসছি। বিস্মিত আকাশ বলল, আর মনে মনে ভাবতে লাগলো, মাত্র দুদিন আগে মাসিমাকেও নিজের ছোট মেয়ে রুমাশ্রী ভট্টাচার্যের বাড়ি বালিগঞ্জে পৌঁছে দিয়ে গিয়েছিল সল্টলেকের ওল্ড হোম থেকে। মাসিমা বলেছিলেন মাসখানেক মেয়ের বাড়িতে থাকবেন, কিন্তু কি এমন হলো মাত্র দুদিন পরই আবার হোমে ফিরে যাবেন? চিন্তান্বিত আকাশ রেডি হতে হতে সহধর্মিনী কণিকাকে বলল, আমি ঘন্টাখানেকের মধ্যে বেরোবো। তোমার রান্নার কত বাকি? আমার রান্না হয়ে যাবে, আপনি রেডি হন মশাই। কণিকা হঠাৎ হঠাৎ বরকে তুমির বদলে আপনি বলে, তার কারণ এই পরোপকারী মানুষটাকে চেনে। পরের উপকার করতে পারলে আকাশ আর কিছু চায় না। ও 1 ঘন্টা পরে যাবি যখন বলেছে, তখনও যাবেই। তা সে রান্না খাওয়া হোক আর না হোক। আকাশের এই পরোপকার স্পৃহা কণিকার ভালো লাগে না, কিন্তু আকাশকে বুঝিয়ে নিরস্ত করা প্রায় অসম্ভব। ও বলে, ঘরের খেয়ে বোনের মোষ তাড়াও তুমি। কেন রে বাবু, নিজের কাজকর্ম করো না? আকাশ বলে, আরে নিজের কাজ করে বা কাজের ফাঁকে যদি অন্য কারোর কাজ করে দিই, তাতে ক্ষতি কোথায়? লাভটাই বা কি হচ্ছে? লাভ আবার মনের হচ্ছে কণিকা, ও তুমি বুঝবে না। তোমার তো কোনো ক্ষতি হচ্ছে না। কণিকা চুপ করে যায়। চক্রবর্তী মাসিমা আকাশের কেউই হন না। আকাশের পূর্বতর বসের শাশুড়ি মা। বছর 2 আগে আকাশের সেই বস ক্যান্সারে মারা যাওয়ার পর তার অফিসটা বন্ধ হয়ে যায়। আকাশ বর্তমানে অন্য অফিসে কাজ করলেও পুরনো বসের পরিবারের সাথেও যোগাযোগ আছে এখনও। আগের অফিসে চাকরি করার সময় আকাশের বসে চক্রবর্তী মাসিমার কাছে নানান দরকারে ওকে পাঠাতেন সল্টলেকের ওল্ড হোমে। কখনো মাসিমাকে নিয়ে ব্যাংকে গিয়ে পেনশনের টাকা তোলা, কখনো গিয়ে হোম থেকে মাসিমাকে মেয়ের কাছে নিয়ে আসা, কখনো ছেড়ে আসা। মাসিমার 2 মেয়ে। এক মেয়ের বিয়ে হয়েছে মুম্বাইতে, আরেক মেয়ের কলকাতায়। পুরনো বসের কাছে যখন চাকরি করতো, তখন তো একবার মাসিমাকে নিয়ে মুম্বাইতেও গিয়েছিল। তখন কণিকার সাথে আকাশের প্রায় দিন দশেকের কথাবার্তা বন্ধ হয়ে গিয়েছিল। কণিকা বলেছিল মুম্বাই যেতে না, কিন্তু আকাশ শোনেনি। ও বলেছিল প্রাইভেট চাকরি, আমি যাব না বললে চাকরিটাও না হয়ে যাবে। মাসিমার হাজব্যান্ড সরকারি চাকুরে ছিলেন। রায়গঞ্জে নিজেদের বাড়ি ছিল। 2 মেয়ের বিয়ের পর বুড়ো বুড়ি ঝাড়া হাত পা হয়ে গিয়েছিলেন। চাকরিতে অবসরের 2 বছরের মধ্যেই মাসিমাকে একা রেখে মেসোমশাই স্বর্গধামে যাত্রা করেন। মাসিমা যতদিন গায়ে সক্ষম ছিলেন, ততদিন রায়গঞ্জে একাই ছিলেন। সেই সময় আকাশ 2-1 বার রায়গঞ্জ গিয়েছিল। সেই থেকেই আকাশ আর মাসিমার সম্পর্ক খানিকটা মা ছেলের মতোই হয়ে আছে। যেহেতু মাসিমার ছেলে ছিল না, মাসিমা আকাশকে নিজের ছেলের মতো ভাবতেন। আর আকাশেরও মা না থাকায় এই দুটি হৃদয় মাতৃপুত্র স্নেহে পরিপূর্ণ হয়ে উঠেছিল। রায়গঞ্জে কয়েক বছর একা থাকতেই মাসিমা বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে 2 মেয়ের জামাই মিলে ডিসাইড করলো মাকে আর একা রায়গঞ্জে রাখা যাবে না। তাই রায়গঞ্জের বাড়ি বিক্রি করে দিয়ে ওনাকে সল্টলেকের ওল্ড হোমে রাখার ব্যবস্থা করা হলো। আর বলা বাহুল্য, বাড়ির সমস্ত টাকা ওনার নামে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দেওয়া হলো। মাসিমার পেনশনের টাকাতেই ওল্ড হোমে টাকা মাসে মাসে হয়ে যাচ্ছিল। মাসিমার কিছু সোনার অলংকারও ছিল, যা ব্যাংকের লকারে রাখা আছে। 2 ঘন্টা পরে আকাশ পাল্লিগঞ্জে মাসিমার ছোট মেয়ে তথা ওর পুরনো বসের বাড়ি হাজির হলো। মাসিমা কাপড় পরে রেডি হয়েই ছিলেন। আকাশ একটা ট্যাক্সি ডেকে এনে মাসিমার ব্যাগটা নামিয়ে ট্যাক্সিতে রাখলো। মাসিমা ট্যাক্সিতে উঠে বসলেন। আকাশ মাসিমার মুখের দিকে তাকিয়ে দেখল
ওনার মুখে হাসি নেই, চোখ দুটো ছলছল করছে। আকাশ ভাবল মেয়েকে ছেড়ে মা আবার বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছেন, তাই হয়তো মনমরা হয়ে পড়েছেন। কিন্তু ও ভেবে পেল না, যার 1 মাস মেয়ের বাড়িতে থাকার কথা, তিনি হঠাৎ কেন 4-5 দিন পর ফিরে যাচ্ছেন। কিছুক্ষণ চুপ থাকার পর আকাশ বলল, মাসিমা, আপনার না 1 মাস এখানে থাকার কথা ছিল, তবে কি হলো এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন? সে অনেক কথা বাবা, আমার কপাল খারাপ। তুমি একটু কোনো ডাক্তারখানায় ট্যাক্সিটা দাঁড় করিয়ে আমার জন্য একটু ব্যথার কোনো ওষুধ নিয়ে নিতে পারবে? ব্যথার ওষুধ? কিসের ব্যথা? আকাশ বিস্মিত স্বরে বলে, কপালে লেগেছে, হাঁটুতে কনুইতে ব্যথা। বলে মাসিমা হাঁটুর কাপড় তুলে দেখালেন। আকাশ দেখল বা পায়ের হাঁটুতে রক্ত জমে গেছে, বাম হাতের কনুই ছিঁড়ে থেঁতলে গেছে এবং কপালেও এক জায়গায় ফুলে আছে। এই মা, এমনটা কি করে হলো? পড়ে গেছেন বুঝি? আকাশ চিন্তাস্বরে প্রশ্ন করল। নাতনি মেরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। বলতে বলতে মাসিমার দু চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু ঝরে পড়তে লাগলো। উনি শাড়ির আঁচল দিয়ে চোখ দুটো মুছতে লাগলেন। বিস্মিত আকাশ বলল, সে কি, আপনার নাতনি মারল? আর আপনার মেয়ে কিছুই বললেন না? কি আর বলবে, মুনমুনকে তো তুমি চেনো, ওর সঙ্গে মুখ লাগিয়ে কি কেউ পারবে? জানোই তো, বিয়ের 1 বছরের মধ্যে শ্বশুরবাড়ির সঙ্গে স্বামীর সঙ্গে অশান্তি করে বাপের বাড়িতে এসে উঠেছে। আর এখন তো মাথার উপর বাবাও নেই, নিজেকেই ও বাড়ির সর্বেসর্বা ভেবে নিয়েছে। আমার মেয়েটা তো সরল সাদাসিধে, মেয়ের কথার উপর কথা বলতে ভয় পায়। উল্টে আমাকেই দোষারোপ করে মেয়ে বলল, তুমি বরং বৃদ্ধাশ্রমে ফিরে যাও মা, পরে একসময় এসো। মাসিমা আবার চোখে জল মুছলেন। কিন্তু কারণটা কি? না মানে, সেটা কি আমাকে বলা যায়? হ্যাঁ বাবা, তুমি আমার ছেলের মতো, তোমাকে না বলার কিছু নেই। মাসিমা কিছুক্ষণ চুপ থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার শুরু করলেন। তুমি তো জানো, আমার রায়গঞ্জের বাড়িটা বিক্রি করে সেই টাকা ব্যাংকে রেখেছি। এছাড়া আমার কিছু গয়নাও ব্যাংকের লকারে রাখা আছে। বড় মেয়ের 2 মেয়ে আর ছোটোর একা মুনমুন। কাল বিকেলে মুনমুন কথাটা তুলল, তোমার টাকা পয়সা গয়নাগাটিগুলো কাকে দেবে কিছু ঠিক করেছ? উত্তরে আমি বললাম, তোর বিয়ের সময় তোকে যা দেবার দিয়ে দিয়েছি, বাকি যা আছে তোর 2 বোন, মাসির মেয়ে দিয়া আর শিলাকে দেব, আর সামান্য কিছু আকাশের মেয়ে বর্ণালীকে দেব বলে ভেবে রেখেছি। বাকি টাকা পয়সা যা থাকবে আমার 2 মেয়ে ভাগ করে নেবে আমি মরার পর। এই কথাটা শোনার পর মুনমুন অসম্ভব খেপে গেল। যা নয় তাই অকথ্য ভাষায় আমি গালাগালি করতে শুরু করলো। ওর যুক্তি হচ্ছে, দিয়া শিলা আমার জন্য কি করেছে? ওরা মুম্বাইতে থেকে আমার জন্য তো কিছুই করছে না। ওরা দুজন আর আমার বড় মেয়ে কেন আমার অর্থের ভাগ পাবে? ও নিজে যেহেতু বিবাহ বিচ্ছেদের মুখে দাঁড়িয়ে আছে, আমি কেন ওর ভবিষ্যতের জন্য কিছু চিন্তা করছি না? আমি শুধু বলেছিলাম, তুই তো তোর নিজের দোষে নিজের পায়ে কুড়ুল বসেছিস, না হলে এমন সুন্দর বর, এমন সুন্দর শ্বশুরবাড়িতে ঘর করতে পারিস না। এই কথাতে আমার বর প্রচণ্ড খেপে গিয়ে আমার গায়ে হাত দিয়ে মেরে ধাক্কা মারলো আমায়। আমি টাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেলাম। সামনে রাখা টি টেবিলে গিয়ে কপালটা লাগলো, একটুর জন্য মাথাটা বেঁচে গেছে। মাসিমা আবার চোখের জল মুছে দীর্ঘশ্বাস ফেলেনি। আকাশ এতক্ষণ ধরে মাসিমার করুণ দুর্দশার কথা কিংকর্তব্য বিমূঢ়ভাবে শুনছিল। ট্যাক্সিটা রুবি হসপিটালের কাছাকাছি এসে পৌঁছেছিল, তাই ও ট্যাক্সিওয়ালাকে বলল হাসপাতালে নিয়ে যেতে। হাসপাতালের ইমার্জেন্সিতে মাসিমাকে ডাক্তার দেখে আবার ট্যাক্সিতে উঠলো ওরা। বাইপাস ধরে ট্যাক্সি এগিয়ে চলল সল্টলেকের দিকে, অশীতিপর এক বৃদ্ধার শেষ ঠিকানার উদ্দেশ্যে। পাশ দিয়ে তীব্র গতিতে এগিয়ে যাওয়া গাড়িগুলোর নিঃসৃত ধোঁয়ায় আকাশের নাক চোখ কেমন জ্বালা জ্বালা করছে। চতুর্দিকে বিশেষ ছড়াছড়ি। অত্যন্ত সহকারী মার্সিডিজ, স্করপিও, বিএমডব্লিউরা কালো হলুদ রঙের ধরধরে ট্যাক্সিটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, যেন পেশিবহুল প্রবল হর্স পাওয়ারের গর্জনে দুর্বলদের সমীহ আদায় করে নিচ্ছে। আকাশের মনটা বিষাদময় হয়ে গেছে। ও চালাধরা চোখে জলের ধারা নেমে এলো। ও বুঝতে পারল না জলটা মাসিমার কষ্টের জন্য নাকি পরিবেশের বিষাক্ত বিষের প্রতিক্রিয়া।